রয়েছে এসএসকেএমে জানিয়ে স্টুডিও এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো একেবারে হঠাৎ করে আচমকা তার মৃত্যুর খবর আসে আজ দুপুরে। ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালক অনিক দত্তের। তার যে ফ্ল্যাট, তার স্ত্রীর যে ফ্ল্যাট রয়েছে হিন্দুস্তান পার্কে, তার 4 তলা থেকে পড়ে অনিক দত্তের মৃত্যু হয়। হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো তখন তাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ, একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। আমি শতরূপ ঘোষের কাছে এই কারণে আসবো যে শতরূপকে আমরা দেখেছি যে আজকে যখন তার দেহ নিয়ে আসা হলো হাসপাতালে তখন শতরূপ সেখানে গেছিলেন। আমি একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বলে দিতে চাই, দেখুন গত 1.5 দশকে এরকম হাতে গোনা কিছু মানুষ আপনারা দেখবেন, বিশেষ করে যদি শিল্পী এবং সৃজনশীল মানুষ বলেন, এরকম খুব কম সংখ্যক রয়েছে যারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলার যে রাস্তা সেখান থেকে এক চুলও সরেননি। গত 1.5 দশকে শাসক দলের নিশ্চিন্ত ছাতার তলায় যাওয়ার যে একটা গড্ডালিকা প্রবাহ, যেখানে তারা গা ভাসাননি, আমি বলছি শতরূপ সেই দিক থেকে তো অনিক দত্ত ব্যতিক্রমী অবশ্যই, নিঃসন্দেহে। এবং দেখো, অনিক দত্ত মানে বামপন্থীদের সমর্থক ইত্যাদি, তো ওনার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, সেটা উনি নিজেই বলেছেন। কিন্তু নিশ্চয়ই এখানে যারা আছে সবাই এগ্রি করবে, যে কদিন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল পৃথিবীর কেউ জানতো না যে অনিক দত্ত বামপন্থীদের সমর্থক। আমি কথাটা এই কারণে বলছি যে এমন নয় যে উনি সরকারের সঙ্গে থাকতে চান। এরকম যে যখন আমরা এরকম অনেক তথাকথিত বুদ্ধিজীবীকে দেখছি, যখন বামফ্রন্ট সরকার আছে তখন তারা বুদ্ধদেব ভট্টাচার্যের ভক্ত, যখন আবার তৃণমূলের সরকার আসলো তখন তারা 21শে জুলাইয়ের মঞ্চে, আবার যখন বিজেপি জিতলো তখন বিজেপির তো কোনো সরকার তৈরি হয়নি, শপথ নেয়নি, তার আগে বিজেপির কোনো বিধায়ক নির্বাচিত হয়েছেন তার বাড়িতে অভিনন্দন জানাতে চলে গেছে। অথচ সেই মানুষটাই যখন আমি সেই বিজেপির বিধায়ক যখন গত 10 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছিল না, তখন এই লোকগুলোই ঘুরে তাকায়নি, কিন্তু এখন ফুলের তোড়া নিয়ে পৌঁছে গেছে যেন কবেকার শুভচিন্তক। কিন্তু অনিক দত্ত কোনোদিন এরকম ছিলেন না। এবং ওনার একটা কথা আমার খুব মনে পড়ে, মানে যখন উনি ফিল্ম ফেস্টিভ্যালে উঠে বলেছিলেন যে আমাদের রাজ্যের ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রীর এত ছবি থাকবে কেন, এটা তো কোনো পৃথিবীর কোনো দেশে কোথাও হয় না, তখন মঞ্চে উপস্থিত ছিলেন আরও একজন অত্যন্ত গুণী, অত্যন্ত নামকরা পরিচালক। তারা রীতিমতো অস্বস্তিতে পড়ে গেছিলেন, তারা রীতিমতো সরকারকে ডিফেন্ড করতে চলে গেছিলেন যে না এখন এইসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। মানে তারা তো নিজেরা এই কথাটা কোনোদিন বলার সাহস জুগিয়ে জোটাতে পারেনি, মানে বসে কথাটা শুনছেন, তাতে যদি ভাত খাবার বন্ধ হয়ে যায় সেই ভয়ে অনিক দত্তর সাথে ওই স্টেজে বসে তর্ক জুড়ে দিয়েছিলেন। কিন্তু আমার মনে আছে তারপর অনিক দত্তকে প্রশ্নটা করা হয়েছিল, সাংবাদিকরাই প্রশ্ন করেছিলেন যে আপনি এই যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা সবাই জানি এখন রাজ্যে কীরকম একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ চলছে, আপনি যে এটা বললেন আপনার এর ফলে কোনো অসুবিধা হবে না কাজে? তো অনিক দত্ত একটা কথা বলেছিলেন যে দেখো, জীবনে একটা চয়েস করতে হয়, মানুষকে একটা দিক বেছে নিতে হয়। আমি হয় সারা জীবন মার্সিডিজ চড়বো মাথা নিচু করে, অথবা রিক্সা চড়বো মাথা উঁচু করে। আমি ঠিক করেছি দরকার হলে রিক্সা চড়বো, কিন্তু মাথা উঁচু করে চড়বো, মাথা নিচু করে মার্সিডিজ চড়বো না। এবং সত্যি সত্যি এই টার্মসেই উনি সারা জীবন বেঁচেছেন। এবং সেই সত্যি কথা বলার মাসুল কিভাবে তার ছবির জন্য গুনতে হয়েছে এটা তো সকলেই মোটামুটি জানেন। আমি এই আলোচনার মধ্যে সেটাও নিয়ে আসবো। আমি দেবলীনা দত্তের কাছে আসবো। আমি বলছি দেবলীনা, মানে যারা কোথাও একটা অপশাসন চলে বা কোথাও যদি অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াটা তৈরি হয়, সেটা সূত্রপাত হয় ধরো যারা সৃষ্টিশীল মানুষ, যারা বুদ্ধিজীবী, তাদের সৃষ্টি থেকে, তাদের কলম থেকে, তাদের লেখা থেকে বা তাদের তৈরি ছবি থেকে। তুমি যদি পরপর অনিক দত্তর ছবিগুলোকে সামনে রাখো, বিশেষ করে ভবিষ্যতের ভূতের কথার, এটা তো এখন মানে মোবাইলে রিলে প্রায়ই দেখা যায়। সেই বিখ্যাত চরিত্র তৈরি করেছিলেন যিনি প্রমোদ প্রধান, যিনি বলছেন যে পুরসভা আমার পকেটে থাকে। আজকে ভূতের, মার্জনা করবেন ভূতের ভবিষ্যৎ সিনেমায় তো সেই প্রমোদ প্রধানরা আজকে যখন দেখা যাচ্ছে দিকে দিকে তারা ঘুরে বেড়াচ্ছেন, সেই প্রমোদ প্রধানদের মানে পাট ক্ষেতের মাটির নিচ থেকে লাখ লাখ টাকা উদ্ধার হচ্ছে। আমি বলছি এই সত্যি কথাটা, এই অপশাসন এবং দুর্নীতি যে কিভাবে চলেছে সমাজের বাস্তব চিত্রটা, সেইটা তার ছবির মধ্যে তুলে ধরার সাহস দেখিয়েছিলেন তিনি। একদমই তাই। এবার তারপরের ভাগটার কথা যদি তুমি বলো, ভবিষ্যতের ভূত যেটা তুমি প্রথমে বললে, সেটাতে আমি একটুখানি অভিনয় করেছিলাম, ছোট্ট একটি। কিন্তু সেই ছবিটা তোমার যদি মনে থাকে, তাহলে যেদিন রিলিজ করেছিল হলে, সেদিন লোকজন টিকিট কাউন্টারে গিয়ে টিকিট পায়নি, কারণ বলা হয়েছিল ছবিটি হল থেকে তুলে দেওয়া হয়েছে। যেদিন রিলিজ করেছিল সেদিনই ছবিটি হল থেকে তুলে দেওয়া হয়েছিল এবং নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছিল যে ছবিটি রিলিজ করা যাবে না, দেখানো যাবে না। মানুষজন হলে গিয়ে টিকিট কাটতে গিয়ে কেন টিকিট পাচ্ছেন না সেটা বুঝতে পারেননি। তখনও অনিকদা ঠিক করেছিলেন যে অনিকদা হাল ছাড়বেন না। এবং আমরা যারা ছবির সাথে যুক্ত ছিলাম তারা তো বটেই,
তাদের বাদ দিয়েও আরও বহু বহু মানুষ আমাদের ইন্ডাস্ট্রির যারা যুক্ত ছিলেন না ছবির সঙ্গে, কিন্তু যারা সিনেমা প্রেমী মানুষ, সেটা অন্যায় হচ্ছে বলে যারা মনে করেছিলেন, তারা প্রত্যেকে একটা লড়াই করেছিলেন। আমরা বহুদিন রাস্তায় নেমেছিলাম, ছবিটি আবার হলে ফেরত আনা হয়েছিল এবং ছবির যিনি প্রযোজক তিনি তার ক্ষতিপূরণ পেয়েছিলেন আর কি সরকারের কাছ থেকে। তো ছবি যে উনি শুধু ছবির মাধ্যমেই বলতেন তা না, যেটা তোমরা একটু আগে আলোচনা করছিলে, যে ছবির বাইরেও ওনার যাপনের মধ্যেও এটা ছিল যে যেটা নিয়ে প্রতিবাদ করা সেটা নিয়ে প্রতিবাদ করতে হবে, উনি করবেনই। দেবলীনা হাসপাতালে গেছিল, দেবলীনার এই যে ডিপ্রেশনের কথা দেবলীনা বলছে যে এইটা আমাকে ভীষণ ভাবাচ্ছে, তার কারণ তার বক্তব্য অনুযায়ী, এবং কিছুটা ঠিকও, যে ডিপ্রেশন তো আর অস্বাভাবিক কোনো একটা রোগ নয়, এই সময় বিশেষভাবে দরকার আমাদের একে অপরের খোঁজ নেওয়াটা। আমার শঙ্খ ঘোষের কবিতার কথা মনে পড়ে যাচ্ছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমি বলছি এইটা ভীষণভাবে প্রয়োজন বলে তুমি মনে করছো? তুমি কি সত্যি কখনো কথা বলে মনে হয়েছিল যে এই জায়গায় অনিক দত্ত পৌঁছে গেছেন কখনো? না না, কিছুদিন আগেও কথা হয়েছে। অনিকদার যে ডিপ্রেশন আছে, ক্লিনিক্যাল ডিপ্রেশন, সেটা আমরা যারা বন্ধু বান্ধব কাছের মানুষ তারা প্রত্যেকেই জানি। ক্লিনিক্যাল ডিপ্রেশন তো আমারও আছে, মেডিকেল হেল্প তো আমিও নিই, আমার পরিচিত বহু বহু মানুষের আছে চারপাশে। কিন্তু এই পর্যায়ে যে পৌঁছেছেন অনিকদার মানসিক অবস্থা ঠিক কোথায় উনি দাঁড়িয়ে আছেন সেটা সত্যি বুঝতে পারিনি। সেটা তো বুঝতে পারিনি, সেটা বুঝতে কেউ যদি পারতো, আশেপাশের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ যদি বুঝতে পারতো যে ঠিক কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে অনিকদার ডিপ্রেশনটা, তাহলে নিশ্চয়ই আগলানোর চেষ্টা করতো বা কিছু একটা। কিন্তু এটা কেউ বুঝতে পারেনি গো, এটা কেউ বুঝতে পারেনি। হ্যাঁ, ক্লিনিক্যাল ডিপ্রেশন তো অনিকদার ছিল, শারীরিক অসুস্থতাও মারাত্মক ছিল, বহু বহু বছর ধরে অসুস্থতা ছিল। কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশন তো আজকে বোধহয় 5 জনের মধ্যে 4 জন আছে, যেরকম 4 জনের আছে যেরকম ডাক্তারবাবু বলছিলেন। কিন্তু এটা বুঝতে পারেনি। 3 দিন আগে ওনার জন্মদিন ছিল, যারা গিয়েছিলেন ওনার বাড়িতে তাদের সাথে যেরকম ধরনের কথাবার্তা হয়েছে, যা হয়েছে তাদের কাছেও যা শুনলাম, ন্যূনতম কোনো আঁচ পাননি কিন্তু তারা, যে এতটা ভেঙে গেছেন উনি, তো বোঝা যায়নি গো কিছু। এই যে ভবিষ্যতের ভূত নিয়ে আলোচনা হচ্ছিল, তার ছবি, মানে যে ছবিটা নিয়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছিল ছবি রিলিজ করতে এবং ছবি তুলে নেওয়া হয়েছিল, তারপরে দর্শকদের মনে থাকবে সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত ওই সিনেমার জন্য সুপ্রিম কোর্ট থেকে পর্যন্ত ছাড়পত্র আনতে হয়েছিল, যার জন্য যে প্রতিবাদ, সেই প্রতিবাদের রাস্তায় সৌমিত্র চট্টোপাধ্যায় পর্যন্ত নেমেছিলেন। কিন্তু আমি ভূতের ভবিষ্যতের প্রসঙ্গ এখানে আলাদা করে উল্লেখ করে শতরূপের কাছে আসতে চাইবো। দেখুন, তার সৃষ্ট যে চরিত্র, মানে প্রমোটারি রাজ বলুন, দুর্নীতি বলুন, সেটা সমাজে কিভাবে স্তরে স্তরে ছড়িয়ে পড়েছে তার ছবির মাধ্যমে সেটা তুলে ধরেছিলেন। একটা যদি ইনভেস্টমেন্ট করতে হয়, কেউ যদি একটা কিছু কনস্ট্রাকশন করতে যায়, কিভাবে তার কাটমানি দিতে হয় শতরূপ, সেটা তো ওই ভূতের ভবিষ্যৎ ছবি তো ওই প্রমোদ প্রধান চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। আজকে তুমি দেখো দিকে দিকে প্রমোদ প্রধানরা ছড়িয়ে রয়েছেন, পাড়ায় পাড়ায় ছড়িয়ে রয়েছে। তুমি একদম সঠিক কথা বলেছো। তুমি যেটা বললে তার সাথে আমার সত্যি কথা বলতে এই প্রসঙ্গে যোগ করার কিছু নেই। তুমি একদম সঠিক কথা বলেছো। এবং অনিক দত্ত এমন একজন ক্রিয়েটিভ মানুষ ছিলেন যিনি কখনো ওনার পারিপার্শ্বিক রিয়েলিটির ঊর্ধ্বে ভাবতেন না নিজেকে। পারিপার্শ্বিক রিয়েলিটি থেকেই ওনার সিনেমার বা ওনার গল্পের উপাদান তৈরি হতো। তবে আমি জাস্ট অনিকদাকে আরো ভালো করে চেনার সঙ্গে এটাও যোগ করো যে শাসক দলকে আয়না দেখানোর মাসুলও তাকে গুনতে আমি তার একদম গুনতে হয়েছিল। আমি তার সাথে অনিকদাকে আরো ভালো করে যাতে মানুষ চিনতে পারেন এবং মনে রাখেন, তার জন্য আমি একটা কথা তোমাদের মনে করাচ্ছি। ভবিষ্যতের ভূত সিনেমাটাতে একটা ট্র্যাক ছিল, যে ট্র্যাকে সিপিআইএমকে নিয়ে টানা ব্যঙ্গ ছিল। অনিক দত্ত খুব ঘোষিতভাবে সিপিআইএমের কট্টর সমর্থক ছিলেন, সবাই জানে, এটাকে নিজের পার্টি মনে করতেন। কিন্তু ভবিষ্যতের ভূতে একটা ট্র্যাক ছিল যেখানে একদল বয়স্ক মতো লোক ধুতি পাঞ্জাবি পরা, তারা সন্ধ্যাবেলা পার্টি অফিসে বসে থাকে, তারা ভবিষ্যতের ভূত হয়ে গেছে এবং তারা এমন দুর্বোধ্য ভাষায় নিজেদের মধ্যে কথা বলে, তাদের কথা কোনো সাধারণ মানুষ বুঝতে পারে না। যেটা আমাদের বামপন্থীদেরকে নিয়ে অনেকেই সমালোচনা করেন যে এরা মানে খেটে খাওয়া মানুষের কথা বলে এমন ভাষায় যেটা খেটে খাওয়া মানুষের ভাষা নয়। আমি কথাটা এই কারণে বলছি যে অনিক দত্ত একজন বামপন্থী মানুষ ছিলেন, কিন্তু সত্যিকারের বামপন্থী মানুষের যেমন হওয়া উচিত, যে সে নিজেকে নিয়েও ক্রিটিক্যাল হবে, যেটা মৃণাল সেন ছিলেন। যখন বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি হলো, মৃণাল সেনের সিনেমা ধারা পাল্টে গেছিল, মানে পরের যখন সমালোচনা করবো সমান গুরুত্ব দিয়ে নিজের সমালোচনা করব, দ্যাট ওয়াজ অনিক দত্ত। এবং আমার মনে হয় যে এইটাও আজকের দিনে মনে রাখা খুব জরুরি। আর আমি খালি দেখো যে আলোচনাটা হলো, আমি খালি একটা কথা, আমি ডিফার করছি না, কিন্তু এটা জাস্ট আমি মনে করছি এটা নোট করানো খুব জরুরি। অনিকদাকে কি ভয়ঙ্কর আঘাত আক্রমণের সামনে পড়তে হয়েছিল তৃণমূল সরকারের আমলে, আমরা সবাই জানি। একটা কথা আমি তোমাদেরকে যেগুলো বলে তার সঙ্গে মনে করাই, গত লোকসভা ভোটের দিন উনি এখন যে বাড়িটায় থাকতেন গড়িয়াহাটে, সেইখানকার স্থানীয় তৃণমূলের লোকেরা ওনাকে হেকল করে যখন উনি ভোট দিতে যাচ্ছেন, এমনকি ওনার বিরুদ্ধে থানা এফআইআর পর্যন্ত করেছিলেন। কিন্তু যে অনিক
অনিকদাকে আমি চিনি, আমার ধারণা দেবলীনাও আমার সাথে এটা এগ্রি করবে, কারণ দেবলীনাও অত্যন্ত স্নেহের অনিকদার ছিল আমি জানি। অনিকদা কিন্তু এইগুলোর সামনে কখনো নত হননি, এবং আমি এটা আই এম দ্য লাস্ট পার্সন টু বিলিভ যে এইগুলো অনিকদাকে কখনো এরকম কোনো একটা চরম সিদ্ধান্ত নেওয়ার দিকে ঠেলে দিয়েছে। অনিকদার মানে শারীরিক অনেক সংকট, মানে অনেক অসুস্থতা ছিল, যেগুলোকে নিয়ে ওনার একটা ইয়ে ছিল, বা কিছু কথা আছে যেগুলো আমি এখন এখানে বলতে চাই না, সেগুলো আমার ধারণা দেবলীনাও এখানে বলতে চাইবে না, সেগুলো এখানে আলোচনার বিষয় নয়। কিন্তু আমি এই কথাটা এই কারণে বলছি, অনিকদা বারবার এদের হাতে আক্রান্ত হয়েছেন, এটা সত্যি কথা, কিন্তু উনি কখনো তার সামনে কম্প্রোমাইজ করেননি, এটাও সত্যি কথা। এবং আজকে যদি বলতেই হয়, আমাকেও এই কথা বলতে হবে, আমার নিজেকে যখন এই খবরটা শুনলাম তারপর থেকে আমার নিজেকে ভয়ঙ্কর অপরাধী মনে হচ্ছে। যেটা তুমি বললে শুভ্র, যে এই যে শঙ্খ ঘোষের কবিতার লাইনটা বলে, যে আমরা এত কাছের মানুষ যাদেরকে ভাবি, বা নিজেদেরকে যাদের খুব কাছের মানুষ ভাবি, তাদেরও বোধহয় যতটা খবর আমাদের রাখার দরকার আমরা রেখে উঠতে পারি না। হয়তো আমার বারবার করে মনে হচ্ছে যদি আরও ঘন ঘন ফোন করতাম, মানে এখন যখন ভাবতে বসছি আমার মনে হচ্ছে গত কয়েকদিন অনেকদা ফেসবুকে কিছু কিছু এরকম স্ট্যাটাস দিয়ে লাইন লিখেছিলেন, যেগুলো পড়ে সেই মুহূর্তে মনে হয়েছিল যে বোধহয় অনেকদার একটু মনটা খারাপ, কিন্তু তখন যে এটাকে আর একটু সিরিয়াসলি নেওয়া উচিত ছিল সেটা বুঝিনি। তখনই যদি একবার বাড়িতে ছুটে যেতাম, তখন যদি কথা বলতাম, তাহলে কি আজকে এই সময় এই আলোচনাটা আমাদের বসে করতে হতো না? এখন না, বিশ্বাস করো, দুপুরের পর থেকে না এইগুলো বারবার করে হন্ট করছে, এবং এটা কিছুদিন হন্ট করবে আমি জানি, এবং আমার মতো অনেককেই করবে এটা। সুতরাং এটা মানে যেটা ডাক্তারবাবুও বললেন, যে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে নিজেদের ক্রাইসিসগুলো সবসময় বলতে পারি না, আবার আমার আশপাশের মানুষও হাসছে বলে, কি চেঁচামেচি করছে, ঝগড়াঝাটি করছে, রাগ করছে বলে তার ভেতরের ক্রাইসিসটা সম্পর্কে যতটা সংবেদনশীল হওয়ার দরকার হয়ে উঠতে পারি না। এটা সত্যি, এটা মানে বিরাট শিক্ষা, কিন্তু শিক্ষাটা যে এত নিষ্ঠুরভাবে পেতে হবে সেটাই তার জন্য প্রস্তুত ছিলাম না। কল্পনা করতে পারে।